আসসালামু আলাইকুম ইসমিনেশন, কেমন আছেন সবাই? আজকের মুভিটি একটি সাউথ কোরিয়ান সাইকোলজিক্যাল মুভি। মুভিটি সম্পর্কে একটি কথা না বললেই না। বর্তমান সময়ে আমাদের আশেপাশে এত ধর্ষণ খুন বেড়েছে, কিন্তু বিচার নেই। কখনো কখনো ইচ্ছা করে আইন নিজের হাতে তুলে নিতে, তাই না? আজকের মুভি ডক্টর ঠিক তেমনই। মুভিটি আপনাকে মানসিক শান্তি দিবে। অ্যাটলিস্ট মুভিতে হলেও দেখা যাবে যে হ্যাঁ, খুনিদের শাস্তি হচ্ছে। আজকের মুভির নাম মার্ডারার রিপোর্ট। তো চলুন আজকের মুভি ঘটনা শুরু করা যাক। মুভির শুরুতে দেখানো হয় সুনজো তার বয়ফ্রেন্ড হানসুনকে নিয়ে এক হোটেলের উদ্দেশ্যে বেরিয়েছে, যেখানে কিনা একটা মার্ডারার আছে। সে কিনা 11 জনকে খুন করেছে, কিন্তু এখনও পুলিশ তাকে ধরতে পারেনি, কারণ কোনো প্রমাণ পায়নি তাই। হানসুন যদিও এটিকে বিশ্বাস করে না, কারণ এটি কখনোই হওয়া সম্ভব ছিল না। সুনজো তার মেয়ে ইরিনকে নিয়ে বেশ চিন্তিত ছিল, কারণ ইরিন এখন কোনো কিছু শেয়ার করে না। তার ব্যাগের মধ্যে এমনকি একটা রেজার ব্লেডও দেখেছে। সানহুন বলে সে নিজে এ ব্যাপারে ইরিনের সাথে কথা বলবে, কিন্তু হানসুন খুনিটির ব্যাপারে শিওর ছিল না। তখন দেখা যায় রিপোর্টার সুনজো তাকে শোনায় রেকর্ডিংটি, যেটিতে বলা হয়েছে 3 দিন পরে সে আরও একটি খুন করবে। পরে দেখা যায় রিসিপশনে গিয়ে সুনজো কথা বলে। এখান থেকে জানতে পারে যে পুরো হোটেলে সিসিটিভি রিপেয়ারের কাজ চলছে। রিসেপশনিস্ট তাকে আশ্বস্ত করে যে কিছুক্ষণের মধ্যে কাজটি শেষ হয়ে যাবে। এরপরে আমরা দেখি সে বাথরুমে গিয়ে কানের মধ্যে একটা ডিভাইস পরে নেয়, আর দেখা যায় সে হানসুনকে আরেকটি চাবি দিয়ে দেয়, যেটি আসলে তার রুমের নিচের রুমের চাবি। যদিও ইন্টারভিউয়ার বলেছিল যে তার ইন্টারভিউয়ের কথা যেন কেউ না জানে, কিন্তু দেখা যায় সে হানসুনকে সঙ্গে করে নিয়ে এসেছে, আর হানসুন এখানে তার নিচের রুমে প্রবেশ করে। সুনজো পুরো রুমে নানান জায়গাতে হিডেন ক্যামেরা লাগিয়ে দেয়। ক্যামেরাগুলোর মাধ্যমে হানসুন নিচের রুমে বসে থেকে মনিটরের মাধ্যমে সুনজোকে দেখতে পাচ্ছিল। এরপরে চলে আসে অপেক্ষার পালা। ঠিক 3টার দিকে ইন্টারভিউয়ার আসবে বলে জানিয়েছিল। 3টা বাজতে দেখা যায় স্যুট প্যান্ট পরা একটা লোক এসে সুনজোর রুমের সামনে দাঁড়িয়েছে। সে কলিং বেল চাপলে দেখা যায় সুনজো গিয়ে রুমের দরজা খুলে দেয়। এখানে সে দেখে একটা ওয়েল স্যুটের লোক দাঁড়িয়ে আছে। সে যদিও প্রথমবারের জন্য দেখার পরে বুঝতে পেরেছিল না এই লোকটি সেই লোকটি যে কিনা তাকে ফোন দিয়েছিল। লোকটি আশ্বস্ত করে সেই ব্যক্তি যে 11 জনকে খুন করেছে। শান্তভাবে লোকটি রুমে প্রবেশ করে। প্রবেশের পর দেখা যায় সে ক্যামেরার এক্স্যাক্ট সামনে গিয়ে বসে আর জিজ্ঞাসা করে এটি সে জায়গা কিনা যেখানে তাকে বসতে হবে। সুনজো জানায় যে হ্যাঁ। সুনজো আসলে লোকটিকে এত শান্তভাবে দেখে সে একদম বুঝতেই পারছিল না যে এই লোকটি আসলে সে হতে পারে কিনা। লোকটি তাকে শান্তভাবে আশ্বস্ত করে আর জানায়, আমি তোমাকে বলবো কিভাবে আমি খুনগুলো করেছি। লোকটি সুনজোর দিকে তার মোবাইল এগিয়ে দেয়। সেখানে দেখা যায় একটা ভিডিও করা আছে। দেখানো হয় একের পর এক খুনের ভিডিও। প্রতিটা খুনই ছিল নির্মম আর নৃশংস। সানজু আর হানসুন বুঝে যায় যে হ্যাঁ, লোকটি সত্যি বলছে। হানসুন সানজুকে সতর্ক হতে বলে। লোকটি নিজের পরিচয় দিলে আমরা জানতে পারি লোকটি পেশায় একজন ডক্টর। এটি শোনার পরে সানজু আর হানসুন দুজনারই হোশ উড়ে যায়। এরপর লোকটি বলতে শুরু করে কিভাবে তার কাছে প্রথম পেশেন্ট এসেছিল। তার কথা থেকে আমরা জানতে পারি তার প্রথম পেশেন্ট একজন প্রেগনেন্ট মহিলা ছিল। মহিলাটি 3rd ট্রাইমেস্টারের সময় রেপের সম্মুখীন হয়, আর দেখা যায় এরপরে মহিলাটির যখন বাচ্চা হয় তখন সে মহিলাটির বাচ্চাটির চেহারার মধ্যে সেরা রেপিস্টকে খুঁজে পেত। মহিলাটি যদিও অনেক থেরাপিস্টের সঙ্গে দেখা করেছে, কিন্তু সে এটিকে ভুলতে পারে না। সে বাধ্য হয়ে একসময় দেখা যায় সুইসাইড করে, তার সন্তানকে কোলে নিয়ে জানালা থেকে ঝাঁপিয়ে পড়ে। এখানে রিপোর্টার সানজুন বুঝে যায় যে এটি আসলে তার ওয়াইফের ঘটনা ছিল। সে জিজ্ঞাসা করে, তোমার ওয়াইফের ঘটনা এটি, তাই না? ডক্টর বলে, তুমি বুঝে ফেলেছো, তুমি সত্যিই অনেক বেশি চালাক, এই জন্যই আমি তোমাকে আমার ইন্টারভিউ দিতে চেয়েছি। ডক্টর আরও বলে, আমি নিজের হাতে প্রথমে আইন তুলে নিয়েছিলাম না, কিন্তু দেখলাম কোর্টে যখন কেসটা উঠল জজ বলল খুনিটি নাকি মানসিকভাবে অসুস্থ, আর তাকে মাত্র 4 বছরের সাজা শোনানো হলো। খুনি নিজেও সেদিন অনেক হেসেছে। এরপর আমার শুরু হলো অপেক্ষার পালা। আমি দীর্ঘ 4টা বছর নিজেকে প্রস্তুত করলাম, কিন্তু যেদিন খুনিটি বের হবে সেদিন আমি জানতে পারলাম খুনিটি হঠাৎ করে মারা গিয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার কারণে তার মৃত্যুতে কোনো কষ্টই হয়েছিল না। সেদিন আমি খুব কেঁদেছিলাম। সুন্দর ডক্টরকে জিজ্ঞাসা করে, আপনি তো ডক্টর, আপনি চেষ্টা করেননি অন্যভাবে বাঁচতে? ডক্টর বলে যে হ্যাঁ, তিনি ড্রাগ নিতে শুরু করেন। এভাবেই তিনি নিজেকে শেষ করে দিতে চাইছিলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত এটা করতে পারেন না। আর দেখা যায় তার কাছে নতুন একটি পেশেন্ট আসে। লোকটি ছিল খুবই কর্মঠ। তিনি একজন ট্রাক ড্রাইভার ছিলেন, কিন্তু একটা লোক তার ওয়াইফ আর তার ছেলেকে অ্যাক্সিডেন্ট করে দেয়। তার ওয়াইফ এখন বর্তমানে কোমাতে আছে। একদিন সে লোকটিকে দেখতে পেয়ে তার পিছু নেয়, তার কারটিতে অ্যাক্সিডেন্ট করে দেওয়ার চেষ্টাও করে, কিন্তু সে লাস্ট পর্যন্ত তার ওয়াইফের কথা মনে করে সেখান থেকে ফিরে আসে। ডক্টর সেদিন থেকে ঠিক করে সে পেশেন্টদেরকে হেল্প করতে শুরু করবে নিজের ওয়েতে। তখন দেখা যায় লোকটিকে সে বলে লোকটির হয়ে সে লোকটিকে সে খুন করবে।
যদিও লোকটি প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু পরবর্তীতে সে রাজিও হয়ে যায়। দেখা যায় লোকটিকে কার থেকে ডক্টর কিডন্যাপ করে নিয়ে আসে আর পরবর্তীতে তাকে নৃশংসভাবে খুন করে। খুন করার এই দৃশ্যটিকে সে রেকর্ড করে আর পরবর্তীতে সে তার পেশেন্টকে দেখায়। দেখা যায় তার পেশেন্ট খুবই খুশি হয়। এটিকে দেখে তখন থেকে সে ঠিক করে ফেলে এভাবে সে তার প্রত্যেকটা পেশেন্টের হেল্প করবে। সঞ্জু এরপর জিজ্ঞাসা করে, তুমি আজকে রাতে কাকে খুন করবে যার জন্য আমাকে ডেকেছ? ডক্টর সঞ্জুকে জিজ্ঞাসা করে, তুমি কি শুধুমাত্র সেই লোকটিকে বাঁচানোর জন্য এখানে এসেছো? সঞ্জু বলে যে হ্যাঁ, নিশ্চয়ই সে এজন্যই এসেছে। তারপরে দেখা যায় ডক্টর গিয়ে তার পালস চেক করে, কারণ সে বিশ্বাস করছিল না সঞ্জুকে। কারণ সে মনে করতো সঞ্জু আসলে তার কাজটাকে প্রমোশনের জন্য নিয়েছে। আসলে সত্যি বলতে সঞ্জু এই জন্য এখানে এসেছিল। কিছুক্ষণের জন্য সঞ্জু মনে করে সে হয়তো ধরা পড়ে গিয়েছে। তখনই দেখা যায় রুমের বেল বেজে ওঠে। ডক্টর জানায় সে খাবারের অর্ডার দিয়েছিল। ডক্টর গিয়ে দরজা খুলে দিতে রুম সার্ভিসের একটা ছেলে এসে খাবার নিয়ে এসে টেবিলের ওপর রাখে। একটু পরে দেখা যায় ডক্টর ছেলেটিকে টিপ দেওয়ার জন্য কাছে ডেকেছে। সে টিপটিকে দিতে গিয়েও দেয় না, পুনরায় সেটিকে ডাবল করে ছেলেটিকে আবার দিতে যায়। দেখা যায় ছেলেটি হাত বাড়ালে ডক্টর সেটিকেও দেয় না আর বলে, তুমি তো এমনিতে অনেক অলস, এখানে এসে কাজ করছো অবশ্য শুধুমাত্র টিপের কারণে। বলতে বলতে সে হঠাৎ করে ছেলেটির ওপর আক্রমণ করে বসে। ছেলেটির গলাতে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়। দেখতে দেখতে ছেলেটি সঞ্জুর সামনেই পড়ে ছটফট করতে থাকে। ডক্টর সে সময় শান্তভাবে শুধু ঘড়ি দেখছিল। সে নিশ্চিত হয় যে সে ছেলেটি মারা গিয়েছে। এরপর সে পুনরায় টেবিলে গিয়ে বসে চুপচাপ করে খেতে শুরু করে। খেতে খেতে ডক্টর বলতে শুরু করে ছেলেটিকে সে কেন মারলো। আসলে ছেলেটি একটা রেপিস্ট। সে রেপ করার পরে মেয়েটির ভিডিও ধারণ করে আর সেটির পরে দেখা যায় মেয়েটির বিয়েও ভেঙে যায়। এরপর থেকে মেয়েটিকে সে সবসময় ব্ল্যাকমেল করত। রুমের ভেতরে এত ভয়ানক ঘটনা ঘটছে দেখে হানসুন সুনজুনকে বের হয়ে চলে আসতে বলে, কিন্তু সুনজুন বের হয়ে আসে না। সে আসলে তার চাকরিটিকে বাঁচাতে চায়। এছাড়াও আজকে যে ভিকটিম তাকে সে বাঁচাতে চায়। হানসুনকে দেখা যায় সে পাশের রুমে বসে ভাবতে থাকে সে এখন কি করবে। এদিকে সুনজুন জিজ্ঞাসা করে, এরপরে তুমি কি করলে? তখন দেখা যায় ডক্টর শেয়ার করে সে এরপরে নানান জায়গাতে থেরাপি সেশন শুরু করে আর প্রত্যেক জায়গাতে ভিকটিমরা এসে তাদের মর্মান্তিক কাহিনীগুলো তাকে বলতো। সে ফিল করতো যেন এই ঘটনাগুলো তার সাথেই ঘটেছে আর সে একে একে প্রত্যেক রোগীর ওপর করা অত্যাচারের সে বদলা নেয়। প্রত্যেককে সে নিষ্ঠুরভাবে খুন করে। প্রত্যেক খুনের পরে যখন সে ভিকটিমদেরকে এই ভিডিওগুলো দেখাতো, দেখা যেত প্রত্যেকে অনেক বেশি খুশি হয়েছে আর তাদের খুশিতেই সে অনেক বেশি খুশি হতো। সুনজুন তখন ডক্টরকে বলে, তুমি এই সব কিছু নিজের জন্য করছো তাই না? এই কথা বলতে বলতে দেখা যায় হঠাৎ করে লাশটি আবার কেঁপে ওঠে। ডক্টর বলে, সমস্যা নেই, কিছুক্ষণ পরে এটা ঠিক হয়ে যাবে। লাশ প্রথমে একটু কাঁপাকাঁপি করে, কিছুক্ষণ সময় নেয় জান বেরোতে। এরপর ডক্টর বলতে শুরু করে আসলে সে এই সব কিছু শুধুমাত্র নিজের জন্য করছে না, তার সব ভিকটিমদের জন্য করছে যারা তার পেশেন্ট। সঞ্জু জিজ্ঞাসা করে, তুমি কি সব পেশেন্টকে ঠিক করতে পেরেছো? ডক্টর বলে, আমি ঠিক করার চেষ্টা করি আর যাদেরকে ঠিক করতে পারি না প্রত্যেককে আমি হিপনোসিস করে সেই কষ্টগুলো ভুলিয়ে দিই। ডক্টর তার হিপনোসিস করা সে কয়েনটিকে বের করে টেবিলের ওপর রাখে। এদিকে আমরা দেখি হানসুন ঠিক করে সে ওই রুমের মধ্যে প্রবেশ করবে। সে সানজুনকে জানিয়েও দেয় যে সে এখনই আসছে। সানজুনের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়। সে অপেক্ষা করতে থাকে হানসুনের। সে এখানে আর থাকতে চায় না। ডক্টর এটা বুঝে ফেলে। দেখা যায় হানসুন এসে গেট খোলার চেষ্টা করে। লক সিস্টেম কোনো মতেই কাজ করে না। সে ব্যর্থ হয়ে পুনরায় তার নিজের রুমে ফেরত যায়। ডক্টরের পর সঞ্জুকে পার্সোনাল কোশ্চেন করতে শুরু করে। সঞ্জু তার মেয়ে ইরেনের সম্পর্কে বলে যে সে একটা হাই স্কুল স্টুডেন্ট। ডক্টর তখন জিজ্ঞাসা করে, তোমার মেয়ের সাথে যদি কোনো খারাপ কিছু হয় তাহলে তুমি কি করবে? সঞ্জু তার কথাকে পাত্তা দেয় না, কারণ সে জানে সে একটা ভালো মা। সে তার সন্তানকে যেভাবে হোক রক্ষা করবে। ডক্টর এবার বলতে শুরু করে যে তার এবারের ভিকটিম ছিল একটা হাই স্কুল স্টুডেন্ট। একটা স্টুডেন্ট আরেকটা স্টুডেন্টের পিয়ানো বাজানোকে কেন্দ্র করে অনেক বেশি হিংসা করত। হিংসার পর্যায়টা এত দূর পৌঁছে যে ভিকটিম এখন পিয়ানো বাজাতেই পারবে না। তখন সঞ্জু জিজ্ঞাসা করে তার কি হয়েছিল। ডক্টর জানায় তার হাতের শিরা একে একে কাটা হয়েছিল, যেন শিরাগুলোকে কোনো মতেই জোড়া না লাগানো যায়। সঞ্জু বর্ণনা শুনে অনেক বেশি আঁতকে ওঠে। সে মনে করে সেটা তার মেয়ের ব্যাপারেই বলছে। ডক্টর জানায় সেটি তার মেয়ের ব্যাপারে না। ডক্টর দেখা যায় এরপরে এসএমএস দিয়ে দেয় আর জানিয়ে দেয় যে খুনি এখন নিজের থেকেই লাভ দেবে। সে একটা অনেক উঁচু বিল্ডিংয়ের ওপর আছে। সঞ্জু জিজ্ঞাসা করে এটি সে কিভাবে করছে। তখন ডক্টর জানায় সে এটা হিপনোসিসের মাধ্যমে করছে। এখানে আমাদেরকে ভিকটিমের চেহারা আর হাতের অবস্থা দেখানো হয়। সঞ্জু অনেক বেশি ভেঙে পড়ে। সঞ্জুকে এরপর ডক্টর হিপনোসিস করে জানতে চেষ্টা করে তার মেয়ের সাথে তার সম্পর্ক কেমন। যদিও এখানে হানসুন বারে বারে তাকে ইয়ারফোনের মাধ্যমে সতর্ক করছিল, কিন্তু দেখা যায় সে হিপনোসিস হয়ে যায়। আর এরপরে ডক্টরকে সে বলতে শুরু করে তার আর তার মেয়ের সম্পর্কে, তাদের সম্পর্ক কেমন ছিল সেই ব্যাপারে।
সঞ্জু এখানে বলে তার মেয়ে অনেক বেশি চুপচাপ হয়ে গিয়েছে। হয়তো তার মেয়ে তার সঙ্গে থাকতে চায় না, তার এক্স হাজব্যান্ডের সাথে থাকতে চায়। কারণ তার এক্স হাজব্যান্ড বাবা হিসেবে অনেক বেশি কেয়ারিং, আর তার অনেক টাকা আছে। ডিভোর্সের পরে সে টাকা পয়সা কিছুই নেয়নি তার হাজব্যান্ডের কাছ থেকে, শুধু তার মেয়ে ইরেনকে নিয়েছিল। ইরেনকে সে অনেক বেশি ভালোবাসে। ইরেনের এক ঝলক দেখার পরে সঞ্জুকে দেখা যায় হুঁশে ফিরতে। সঞ্জু হুঁশে ফিরতে হানসুন বলে, তোমার অস্ত্রটি দিয়ে এখনই ডক্টরকে ঘায়েল করে তুমি ওখান থেকে বেরিয়ে আসো। দেখা যায় হানসুন আগে থেকে সঞ্জুকে একটা অস্ত্র দিয়ে রেখেছিল। দেখা যায় সঞ্জু অস্ত্রটিকে নিয়ে ডক্টরের কাছে পৌঁছে যায়, কিন্তু সে ডক্টরকে মারতে যাবে। এই সময় ডক্টর বলে, তুমি কি জানতে চাও না আজকের ভিকটিমটিকে? সঞ্জু পুনরায় তার সিটে গিয়ে বসে পড়ে। দেখা যায় ডক্টরের পর বলে, আমি এখনই একটা কল করব, আর নিচের পুলিশ অফিসার এসে আমাকে ধরে নিয়ে চলে যাবে, কারণ আমি আজকে স্যারেন্ডার করব। দেখা যায় সঞ্জু চুপচাপ তার সিটে বসে আছে, আর হানসুন এখানে বসে থেকে ভাবছে এবার সে কি করবে। এই সময় ডক্টর একটি কল করে, আর একটু পরে দেখা যায় হানসুনের রুমে সিলিন্ডারে থাকা একটা গ্যাস অটোমেটিক চালু হয়ে যায়। এখান থেকেই হানসুন অজ্ঞান হয়ে যায়। এরপরে ডক্টর সঞ্জুকে বলে, তুমি যেমন মিথ্যা বলেছিলে যে তুমি একা আসবে, সেরকম আমিও মিথ্যা বলেছি। আমি কোনো স্যারেন্ডার করতে যাচ্ছি না। দেখা যায় সঞ্জু এখানে চুপচাপ শুনতে থাকে, আর হানসুন এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। সঞ্জু এখানে অ্যাটাক করে বসে। ডক্টর দেখা যায় সেই ইলেকট্রিক মেশিন দিয়ে সঞ্জুকেই অজ্ঞান করে দেয়। সঞ্জুর জ্ঞান ফিরলে দেখা যায় তার মুখ বাঁধা, তার হাত পা বাঁধা, সে চেয়ারের সঙ্গে বাঁধা অবস্থায় আছে। একটু পরে ডক্টর তার হাত পা মুখের বাঁধন খুলে দেয়। হানসুনের অবস্থাও তখন একই, তাকেও তখন বাঁধা অবস্থায় রাখা ছিল। ডক্টর এখানে সঞ্জুকে বলে, ইন্টারভিউ আসলে এখন শুরু হবে তোমার, আমি তোমার ইন্টারভিউ নিব। ডক্টরকে দেখা যায় হানসুনকে থ্রেট দিতে, যে সে যদি এখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে সে সুনজুনকে মেরে ফেলবে। তারপরেও দেখা যায় হানসুন সেখান থেকে পালানোর চেষ্টা করছে। এরপরে সুনজুন জিজ্ঞাসা করে, তুমি কি জানতে চাও? দেখা যায় এরপরে কিছুদিন আগের ঘটনা। মিন নামের একটা লোক তাকে কল করে একটা রিপোর্ট দিয়েছিল সান গ্রুপের ব্যাপারে। মিন নামের ওই লোকটি ছিল সান গ্রুপের পার্টনার, আর সে রিপোর্টটাকে যখনই পাবলিশ করবে তার আগে তার বাড়িতে চুরি হয়, এমনকি সে রিপোর্টটিও চুরি হয়ে যায়। একই রাতে মিনকেও কেউ অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে। তার হাত থেকে সব রকমের প্রমাণ একদম লোপাট হয়ে যায়। এই ঘটনার পরেই আসলে সুনজুর চাকরিটি বিপদে চলে গিয়েছে, যার জন্য তাকে ইন্টারভিউতে আসতে হয়েছে। এরপরে এমনকি কোম্পানি থেকে তাকে বের করে দেওয়া থ্রেটও দেওয়া হয়েছিল, কারণ কেউ একটা ফোন করে বলেছে এই প্রমাণ লোপাটের বিষয়ে তার হস্তক্ষেপ আছে। দেখা যায় ডক্টর বলে, এটি আসলে আমিই করেছিলাম, কারণ আমি যদি এটা না করতাম তাহলে তুমি আমার ইন্টারভিউ নিতে আসতে না। সঞ্জু এর পরে অবাক হয়ে শুধু শুনতে থাকে। এইদিকে হানসুনকে থ্রেট দেওয়ার পরেও দেখা যায় সে সেখান থেকে পালানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। ডক্টর তখন ফোন দেখিয়ে সঞ্জুকে জিজ্ঞাসা করে আর বলে, তুমি যে বলেছিলে হানসুন তোমাকে ভালোবাসে, তাহলে তোমার ক্ষতি হবে জেনেও সে এখান থেকে পালাতে চায় কেন? সঞ্জু এখানে হানসুনের এই কর্মকাণ্ড দেখে অনেকটাই অবাক হয়ে যায়। ডক্টর এখানে বলতে শুরু করে, তুমি হানসুন সম্পর্কে কিছুই জানো না, আমি তোমাকে বলছি। এরপরে দেখানো হয় কিছুদিন আগের ঘটনা। একটা অ্যাক্সিডেন্টের সময় হানসুনের সাথে একটা মেয়ের দেখা হয়। এরপর থেকে মেয়েটির সাথে সে এতটা বেশি মেলামেশা করে যে তার সাথে তার একটা সম্পর্ক সৃষ্টি হয়। মেয়েটির সাথে অন্তরঙ্গ মুহূর্তের ছবিও তুলে নেয় সান গ্রুপের লোকেরা, আর এরপরে দেখা যায় ব্ল্যাকমেল করতে শুরু করে। আসলে মেয়েটি তাদের সঙ্গে জড়িত ছিল। এরপরে দেখা যায় সান গ্রুপের হয়ে হানসুনকে কাজ করতে, এমনকি সে পুলিশ অফিসার হওয়ার পরও কিছু করতে পারে না, কারণ তার প্রমোশন আটকে যাবে যদি সেগুলো লিক হয়ে যায়। এরপরে দেখা যায় সানজুন আসলে ডক্টরের কথা বিশ্বাস করছে না, কিন্তু দেখা যায় সান গ্রুপের ডিরেক্টর নিজে গিয়ে হানসুনের সাথে দেখা করে আর বলে, যদি সে মিনের দেওয়া সেই ফাইলটিকে এনে দিতে পারে তাহলে তার প্রমোশন কেউ আটকাতে পারবে না। দেখা যায় সানজুনের বাড়ি থেকে আসলে হানসুনি সেই রিপোর্টটিকে চুরি করে এনে দেয়, কিন্তু তারপরেও তার প্রমোশন হয় না। ডিরেক্টর শুধুমাত্র সেখান থেকে যাওয়ার সময় হানসুনের সে ছবিগুলোকে তার হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। হানসুন সবকিছুই শুনতে পাচ্ছিল, সে অনেক চেষ্টা করছিল নিজেকে ছাড়ানোর। ডক্টর আরও বলে, শুধু সেদিন এই ঘটনায় ঘটেনি, আরও অনেক খারাপ কিছু ঘটেছিল ইরেনের সাথে। ইরেনকে আসলে হানসুন রেপ করেছে, যদিও সঞ্জু এটা শোনার পরে বিশ্বাস করতে চায় না। এদিকে দেখা যায় হানসুন পাশের রুম থেকে নিজের হাত ছাড়িয়ে ফেলেছে। ডক্টরের পরে বলে সঞ্জুকে যে, আমি তোমার মেয়ের ডক্টর, তুমি চাইলে তাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারো। পরে আমাদেরকে দেখানো হয় ওই দিনের ঘটনা। ফাইলটিকে চুরি করার পরে সে বাড়িটিকে তছনছ করছিল। এই সময় ইরিন হঠাৎ করে চলে আসে। তার হঠাৎ করে আসাটা হানসুন মোটেও এক্সপেক্ট করেছিল না। হানসুন তার মুখ বন্ধ করার জন্য তাকে রেপ করে। সঞ্জু এই পর্যন্ত শুনে সে আর বিশ্বাস করতে পারছিল না। ডক্টর বলে, কে জানতো যে ফাইলটি কোথায় আছে? এমনকি কে জানতো যে সেদিন ইরিন বাসায় থাকবে? সঞ্জু বুঝে ফেলে যে আসলেও হানসুনই এই ঘটনাগুলো ঘটিয়েছে। দেখা যায় সে তারপরও ইরিনকে একবার কল করে শিওর হয়ে নেয়।
সঞ্জু এরপরে ডক্টরকে বলে সে নিজে যেতে চায় সেই পিশাচের সঙ্গে কথা বলতে। সে সামনাসামনি দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে কেন সে তার মেয়ের মতো মেয়েকে এত বড় একটা কষ্ট দিল। ডক্টর শুধু সঞ্জুকে বলে তুমি তোমার সরলতার সুযোগ নিতে দিও না। দেখা যায় হানসুনের সামনাসামনি গিয়ে সঞ্জু দাঁড়িয়েছে। সঞ্জু ডিরেক্ট হানসুনকে জিজ্ঞাসা করে সে কেন এমনটি করেছে। সঞ্জু কথা বলতে বলতে হানসুনের দিকে বন্দুক তাক করে। দেখা যায় হানসুন তাকে বলতে থাকে হতে পারে হিপনোসিস করেই ডক্টর তোমাকে দিয়ে এগুলো করাচ্ছে, আর ইয়নরিনকেও হিপনোসিস করার মাধ্যমে সে হয়তো এগুলো বলিয়েছে। কিছুক্ষণের জন্য হানসুর কথা সঞ্জুর বিশ্বাস হয়ে যায়, কিন্তু তার ডক্টরের কথা মনে পড়ে। এরপরে তার মনে পড়ে সেই দিনের ঘটনা। সেদিন হানসুকে দেখে কিভাবে ইয়েনরিন ভয়ে দরজা বন্ধ করে দিয়েছিল। অসাবধানতাবশত হঠাৎ করে হানসু সঞ্জুর ওপরে অ্যাটাক করে বসে, পিস্তলটিকে কেড়ে নেয়। দেখা যায় সে সঞ্জুকে জিম্মি করে ফেলে। ডক্টর এসে তখন জানায় যে তুমি এতটাই বেশি ব্যস্ত ছিলে এগুলোর মধ্যে যে খেয়ালই করনি যে আসলে পিস্তলে গুলিই নেই। এই কথার মধ্যে সঞ্জুকে দেখা যায় সে ইলেকট্রিক সে মেশিনটিকে দিয়ে হানসুর ওপরে অ্যাটাক করে বসে। হানসু সেখানেই অজ্ঞান হয়ে যায়। ডক্টরের পরে তাকে একটি রুমাল এগিয়ে দেয় আর বলে এরপরে আমার কাজ, তুমি এখন চলে যেতে পারো। এরপরে আমাদেরকে দেখানো হয় কি নির্মমভাবে আসলেও একটা ধর্ষকের মৃত্যুকে কার্যকর করে ডক্টর। হানসুনের জ্ঞান ছিল, সে তার ব্যথা বেদনা সব কিছুই বুঝছিল, কিন্তু তার শুধু চোখ দুটো নড়ছিল, তার মুখও বন্ধ ছিল, এমনকি সে নড়াচড়াও করতে পারছিল না। এরপরে আমাদেরকে দেখানো হয় ইয়েনরিনকে। ইয়েনরিন ডক্টরের কাছে থেকে ট্রিটমেন্ট নিচ্ছিল। ইয়েনরিন এখন অনেকটাই সুস্থ। এরপরে আমরা দেখি সঞ্জু এসে ডক্টরের সঙ্গে দেখা করে। ডক্টর বলে তুমি কি এখন থেরাপি নিতে চাও? সঞ্জু বলে যে আমি থেরাপি নিতে চাই না, কারণ আমাদের হাতে রক্ত লেগে আছে। ডক্টরকে দেখা যায় সে তার নিজের হাত দেখছিল। এই সময় দেখা যায় রিসিপশন থেকে কল আসে, যার কোনো রুগী নেই, কিন্তু একটা বাচ্চার অ্যাবিউজ করা কেস আসে। ডক্টর আবারও লেগে পড়ে তার কাজে। আর এখান থেকে শেষ হয়ে যায় আমাদের আজকের সুন্দর এই মুভিটি। সাথে থাকার জন্য অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।